চায়ের কাপে জিকে সিরিজের 19 নম্বর ক্লাস নিয়ে আমরা স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে তোমাদের জন্য চলে এসেছি। আমরা আজ প্রমাণ করে দেব যে জিকে কিন্তু প্রেশার নয়, পাওয়ার দেবে। তোমার হাতেই থাকবে তোমার ভবিষ্যৎ। তো সেই ভবিষ্যৎ গড়ার প্রথম প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কবে? চারটে অপশন আছে। 1672, মানে 1672, না 1673, না 1674, আর নাকি 1675 খ্রিস্টাব্দ। চারটে অপশন রয়েছে, 1674। মহারাষ্ট্র যে মহারাষ্ট্রে যে আগুন জ্বালিয়েছিলেন, যে ক্ষমতার অভিষেক হয়েছিল শিবাজির, সেটা হয়েছিল 1674, মানে 1674 সালে। এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 2 তে বলছে ভারতে কোস্টাল রেগুলেশন জোন CRZ শনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুণকের উপর ভিত্তি করে। নিম্নোক্ত কোন গুণকের উপর ভিত্তি করে? চারটে অপশন আছে। জোয়ারের উচ্চতা, সমুদ্রের স্তর বৃদ্ধি, জলের গভীরতা, আর সমুদ্র তলের উচ্চতা। চারটে অপশন। CRZ কে তৈরি করছে? মাথায় রাখো, সমুদ্র। সমুদ্র মানে কি? কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়াতে কি হয়? বন্যা দেখা দেয়, টাইড হয়, টাইড, সোজা কথায় টাইড হয়, হাই টাইড দেখা যায়, উচ্চ জোয়ার দেখা যায়, প্রায়শই জোয়ারের জলে বহু জায়গা নিমজ্জিত হয়ে যায়। তাই জোয়ারের উচ্চতা, এইভাবে এটাকে মনে রাখবে। তো জোয়ারের উচ্চতার উপর ভিত্তি করেই কিন্তু CRZ কে শনাক্ত করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হলো অপশন এ, জোয়ারের উচ্চতা। চলো যাব 3 নম্বর প্রশ্ন, কি বলছে আমরা দেখে নেব। খুব দারুণ দারুণ প্রশ্ন, পরীক্ষায় কমন আসার মতো কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি আমরা। তো চলো দেখি আমরা কি বলছে। ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হলো আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির শাসন প্রশাসন। কতকগুলি রাজ্যের তপশিলভুক্ত এলাকাগুলির প্রশাসন ও নিয়ন্ত্রণ, কোন কোন ক্ষমতা এবং বিষয় কেন্দ্র এবং রাজ্যগুলির অধীনে থাকবে, নাকি দল ত্যাগের কারণে কখন সদস্যপদ বাতিল হবে। এর মধ্যে কোনটা সঠিক? 6 শিডিউল। 6 শিডিউল, 6 নম্বর শিডিউল মানেই হচ্ছে ট্রাইবাল অ্যাডমিনিস্ট্রেশন। ট্রাইবাল অ্যাডমিনিস্ট্রেশন মানে উপজাতি এলাকার প্রশাসন। সাধারণত এটা কোথায় আমরা পাচ্ছি? আমরা পাচ্ছি কোথায়? উত্তর পূর্ব অঞ্চল, উত্তর পূর্ব ভারত। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি ষষ্ঠ সূচি বা 6 শিডিউলে পূর্ব বা উত্তর পূর্বের যে রাজ্যগুলো, মানে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এদের উপজাতির যে আঞ্চলিক প্রশাসনের ব্যবস্থা, এর মাধ্যমে দেখাশোনা করা হয়। তার মানে এখানে সঠিক উত্তর হলো অপশন এ, আসাম, মেঘালয়, মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন এই নিয়ে সংস্থান রাখা হয়েছে ষষ্ঠ তফসিলে। এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্ন, বলছে পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য। চারটে অপশন আছে আমার কাছে, মালদা, দার্জিলিং, বাঁকুড়া আর হাওড়া। মালদা, দার্জিলিং, বাঁকুড়া আর হাওড়া, এই চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা আমাকে কিন্তু বেছে নিতে হবে। সো কি বলছে? বাগিচা কৃষি মানে যেখানে আর কি কি বাগানে চাষ হয়। বাগান কিসের হয়? চায়ের হয়, চা বাগান। চা কোথায় চাষ হয়? দার্জিলিং এ চাষ হয়, পাহাড়ে, পাহাড়ি অঞ্চলে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? দার্জিলিং। বাগিচা চাষ দার্জিলিং এ আমরা দেখতে পাচ্ছি। এটা দার্জিলিং জেলার বৈশিষ্ট্য। এবারে যাচ্ছি পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5। আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? চারটে অপশন আছে, সুক্রোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ আর গ্লুকোজ। তো সোজা ভাবে মনে রাখবো আমি যে আয়না, মিরর কি করছে? প্রলেপ দিচ্ছে। প্রলেপ দেওয়া থেকে আয়না কি করে? চকচক করে, গ্লো করে, গ্লো করে। গ্লো থেকে মনে রাখবো, গ্লো থেকে আসছে গ্লুকোজ। তার মানে সঠিক উত্তর গ্লুকোজ। বোঝা গেল? মনে রাখার সোজা ট্রিক্স। মিরর, মিরর মানে গ্লো, আর গ্লো মানে গ্লুকোজ। সো আরেকটা তোমাদের এখানে গল্প আমি শোনাই। আয়নাতে, এই যে আয়না তৈরি করা হয় তাতে একটা প্রলেপ দেওয়া হয়। কি, কেন, কি দেওয়া হয়? এখানে রিডিউসিং সুগার ব্যবহার করা হয়। তো গ্লুকোজ একটা সহজলভ্য রিডিউসিং সুগার বা রিডিউসিং কার্বোহাইড্রেট, যা কি করে?
নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা করতে সাহায্য করে। এখানে এই গ্লুকোজেরই প্রলেপ ব্যবহার করা হয়। এবার চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন নাম্বার 6। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘা যতীন। চারটে অপশন আছে, যতীন দাস নাকি যতীন্দ্রনাথ মুখার্জি না যতীন্দ্রমোহন সেনগুপ্ত না এদের কেউই নন। সঠিক উত্তরটি হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি। তিনি একজন বিপ্লবী নেতা ছিলেন যাকে আমরা বাঘা যতীন বলে থাকি। আমরা জানি তিনি ছোটবেলায় বা যুবক বয়সে কি করেছিলেন, তিনি বাঘের সাথে লড়াই করেছিলেন এবং এবং বাঘ শিকার করেছিলেন। সেই জন্যই তার নাম কিন্তু হয়ে যায় বাঘা যতীন। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পশ্চিমবঙ্গের এক অত্যন্ত প্রিয়, অত্যন্ত জনপ্রিয় নাম বাঘা যতীন। যতীন্দ্রনাথ মুখার্জি বা মুখোপাধ্যায়, অর্থাৎ অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছি, বলছে কোন বছর রেগুলেশন 17 বিধিবদ্ধভাবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে? সতীদাহ প্রথা। আর্ট টু আর্ট টু আইন, এই শব্দটাকে আমরা মনে রাখার চেষ্টা করব। আর্ট টু আইন, আর্ট টু আইন, আর্ট টু আইন, মানে 8 থেকে আসছে 18, 2 থেকে 2, 2 আইন, আইন না ভেবে 9 ভাব 9, 8 টু আইন, এটা মনে রাখলে সেখান থেকে 8 থেকে পাচ্ছি 18, 2 থেকে পাচ্ছি 2, আর আইন এর থেকে হয়ে যাচ্ছে 9 মানে 9। 1829 খ্রিস্টাব্দে কি হয়েছিল? সতীদাহ প্রথা বিধিবদ্ধভাবে নিষিদ্ধ ঘোষিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে সেই সময়ের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে আর কি রেগুলেশন 17 জারি করে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। তাই যাবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। বলছে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমাপে বৃহত্তম অবদান আসে কোথা থেকে? চারটে অপশন রয়েছে আমার কাছে। একটা হলো ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদি থেকে, দ্বিতীয় হচ্ছে সফটওয়্যার পরিষেবা থেকে, অপশন সি তে আছে রত্ন ও অলংকারাদি থেকে, আর লাস্টেরটা আছে তৈয়ারি বস্ত্র সামগ্রী থেকে। মূলত এখানে যে জিনিসগুলোর কথা বলা হচ্ছে এর মধ্যে আমরা রত্ন এবং অলংকার প্রভূত মাত্রায় কি করে থাকি? আমদানি করে থাকি। আমরা এখানে রপ্তানি করি এবং সেটার বিনিময়ে আমাদের কি হয়? বৈদেশিক মুদ্রা ভান্ডারে একটা বিরাট পরিবর্তন আসে। তো এখানে সঠিক উত্তর হয়ে গেল রত্ন ও অলংকার, অর্থাৎ অপশন সি। অপশন সি হচ্ছে রাইট আনসার। জেমস অ্যান্ড জুয়েলারি, যেটার সব থেকে বেশি এক্সপোর্ট ভ্যালু দেখা যায়, মানে রপ্তানি করলে যে মুদ্রা আসে তার একটা পরিবর্তন কিন্তু সেখানে লক্ষ্য করা যায়। তাই এখানে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আমার? অপশন সি, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আর এবারে আমরা মার্কিং করে ফেলার পর যাচ্ছি পরের কোয়েশ্চেন নাম্বার 9। এইডস বা এইচআইভি ভাইরাস এক প্রকারের ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস নাকি ডিএনএ অথবা আরএনএ ভাইরাস নাকি উভয় প্রকার বা উভয় প্রকার ডিএনএ এবং আরএনএ ভাইরাস? প্রশ্নটার সঠিক উত্তর হলো এটি একটি আরএনএ ভাইরাস। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস ব্যাপারটা কিরকম? আরএনএ মানে কি? এই এইচআইভি যেটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটি একটি রেট্রো ভাইরাস যেটাকে আমরা বলি। এটা কি অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ট্র্যান্ডেড পজিটিভ সেন্সড আরএনএ ভাইরাস। সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এটা মাথায় রাখতে হবে, এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস। আর এখানে কি এই ভাইরাসের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য যে কারণে এটাকে বিট করা খুব টাফ, যে এর একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম রয়েছে যা কি করে আরএনএ কে ডিএনএ তে রূপান্তরিত করে। তারপর সেই ডিএনএটা কি করছে? ইন্টিগ্রেট হয়ে সোজা হোস্ট সেলের জিনোমে প্রবেশ করে যায়। তাই এখানে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। চলো আর এই ভয়ঙ্কর রোগটা নিয়ে আলোচনা না করে সোজা পরের প্রশ্নে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 10, আজকের শেষ প্রশ্ন। কি বলছে? আধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? চারটে অপশন আছে আমার কাছে, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম, উত্তরপ্রদেশ। আধি কোথায় হয়?
সঠিক উত্তরটা হচ্ছে আধি। আধি আধি মানে আসলে ঠিক কি? আধি মানে হলো শুকনো তীব্র ঝড়, যা কি করে শক্তিশালী এক ঝড়কে বোঝায়, যা উত্তর আর উত্তর পশ্চিম ভারতীয় সমভূমি, যেমন উত্তরপ্রদেশ হতে পারে, হরিয়ানাতে হয়ে থাকে কিছুটা, এই সমস্ত অঞ্চলে দেখা যায়, তবে উত্তরপ্রদেশে বেশি মাত্রায় দেখা যায়। তো সঠিক উত্তর হয়ে গেল এখানে উত্তরপ্রদেশ। আমাদের এই জিকে চায়ের কাপে জিকে সেশন কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবে, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কেমন লাগছে আমাদের এক্সপ্লানেশন সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে কাল সকাল 6টায়।